করতে পারো। প্রথম কথা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে কিভাবে পড়তে হয়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে অত দূর থেকে এলাম, তোমাকে 10খানা এমসিকিউ পড়ালাম, 10টার আনসার বলে দিলাম, ইট ওন্ট হেল্প। তুমি শত সহস্র স্টাডি মেটেরিয়াল জোগাড় করো, শত সহস্র এমসিকিউ সলভ করো, টিল ইউ ওন্ট গেট নিট। যারা নিট পেতে চাইছো, গেট ইট ভেরি স্ট্রেট, প্রথম থেকেই সঠিক জেনে নেওয়া ভালো। দিবা স্বপ্ন দেখার কোনো মানে নেই যে আমি স্বপ্ন আমাদের দেখতেই হবে, কিন্তু স্বপ্ন দেখার সময় তাকে এফার্ট দিতে হবে। কিভাবে পড়তে হবে জানাটা সবার প্রথম জরুরি। তারপর তো আমি কি পড়বো। টেকনোলজি হাতের সামনে, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনটাকে কি করে ইউজ করব। স্মার্টফোনটা তো ইয়ার্কি করার জিনিস নয়, স্মার্টফোনটা দিয়ে আমি বহু কিছু করতে পারি। তোমরা যদি একটু নিউজের খবর রাখো, প্রচুর গরিব বাড়ির ছেলেমেয়েরা শুধু এই একটা স্মার্টফোনের বেসিসে ইউপিএসসি ক্র্যাক করে দেবে আজকের দিনে দাঁড়িয়ে। সো আমরা স্টার্ট করছি। দেখো কিভাবে জিনিসগুলো কঠিন হতে থাকে, এবং তোমরা থার্ড সেমিস্টারে যা যা কোশ্চেন করেছো, কাউন্সিল যা যা প্রশ্ন করেছে নিটে সেই প্যাটার্নেরই কোশ্চেন আসবে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমাদের থার্ড সেমিস্টার আর নিট? শুধু অপশানের ডিফারেন্স। যখন আমরা থার্ড সেমিস্টারে কোশ্চেন করেছি, মানে যারা করেছেন, যে অপশান দিয়েছেন সেই অপশানগুলোর মধ্যে একটা অপশান একদম কারেক্ট, সেটা তুমি যদি একটু পড়াশোনা করো বুঝতে পারবে। নিটে 4টে অপশান এমন দেওয়া হবে, 4টে অপশানই তোমার ঠিক মনে হবে। এবার এখানেই দাঁড়িয়ে যায় যে তুমি কতটা সূক্ষ্মভাবে পড়াশোনা করেছো, যে ওই 4টের মধ্যে থেকে এক্স্যাক্টলি চুজ করতে পারো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। আরেকটা কথা, থার্ড সেমিস্টারে তোমরা যে অপশনগুলো পেয়েছো তার মধ্যে 4টের মধ্যে 3টে ভুল, একটা কারেক্ট। নিটে তুমি এমনও অপশন পাবে 4টের মধ্যে 4টেই অপশন হয়তো ঠিক ওই পার্টিকুলার স্টেটমেন্টের রেসপেক্টে। তাহলে আমি কোনটা চুজ করব? এইখানেই কিন্তু মেন ব্যাপার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন তোমাকে নিতে হবে। চলো একটু খাতা বের করো সবাই, একটা পেজ পেয়েছো তো সবাই, একটা সিম্পল অঙ্ক দিয়ে স্টার্ট করি, করো তো। তারপরে আমি আসছি কাঠিন্যতা বোঝানোর জন্য, নেক্সট স্লাইড থেকে আমি আসছি। লেখো, ইংরেজিতে কোশ্চেন বলি কি বাংলায়? কিসে বলবো? ইংলিশে বলছি, বুঝতে অসুবিধা হলে বাংলায় বলে দেবো। লেখো, হাউ মেনি টাইপস অফ গ্যামেট, হাউ মেনি টাইপস অফ গ্যামেট, হাউ মেনি টাইপস অফ গ্যামেট can be produced, how many types of gamete can be produced by, how many types of gamete can be produced by an organism, how many types of gamete can be produced by an organism having genotype, capital A, small a, capital B, capital B, capital D, small d। আবার বলছি, জেনোটাইপটা ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল ডি, স্মল ডি। একটু ইন্টারঅ্যাক্টিভলি যাব, খুব ইজি কোশ্চেন তোমাদের রেসপেক্টে, খুব ইজি কোশ্চেন। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে অনেকবার এসছে। কে বলবে কটা? হাত তোলো, বলো 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 বলো। 4। বাহ, কি সুন্দর উত্তর দিল, 4। কি করে বুঝলে? ভেরি গুড, বুঝে গেছি, ভেরি গুড। তাহলে ও ঠিক বলেছে, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে 2n ফর্মুলা। লেখো 2n, where n equals to heterozygous locus, 2n equals where n equals to heterozygous locus। অর্থাৎ প্রথম কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলেছে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়, সংখ্যা চাইনি। এখানে হেটেরোজাইগাস লোকাস কটা আছে? দুটো। কি কি? ক্যাপিটাল এ, স্মল এ, হেটেরোজাইগাস তো।
হ্যাঁ কি না? ক্যাপিটাল বি হোমোজাইগাস, আবার ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে কটা হেটেরোজাইগাস লোকাস আছে? আমি এন কি বলেছি? নাম্বার অফ হেটেরোজাইগাস লোকাস। তাহলে এখানে এন ইকুয়ালস টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু এইটা যে আমি এতক্ষণ বললাম, ইট স্ট্যান্ডস ফর থার্ড সেমিস্টার। আর যদিও বা খুব কপাল থাকে নিতে এরকম একটা কোশ্চেন, তাহলে জেনোটাইপটা অনেক বড় দিয়ে দেবে, ঠিক আছে? ক্যালকুলেট করে বলতে পারবে নিটে কিরকম কোশ্চেন আসবে। লেটস স্টার্ট। দেখো সেম কোশ্চেন কিভাবে দিয়েছি। এই কোশ্চেনটা তোমাদের যে বুকলেট তোমরা পাবে, পেয়েছো, তাতে প্রথম অপশনটা 12.5% করা আছে। ওই অপশনটাকে কারেক্ট করবে, এটা 0% করবে, কারণ অপশনটা মিলবে না। কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। দেখো প্রথমবার আমি কি কোশ্চেন দিয়েছিলাম, একটা জেনোটাইপ দিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম কতগুলো টাইপের গ্যামেট পাওয়া যাবে। সিম্পল 2 টু দি পাওয়ার n ফর্মুলা ইউজ করেছি। নিটে কিন্তু এই কোশ্চেনটা এইভাবে দেবেন। তাহলে নিটে কিরকম দেবে? নিটে তোমাকে বললো যে দুটো প্যারেন্টের জেনোটাইপ দিল, দিয়ে বললো বলো এই জেনোটাইপের ফ্রিকোয়েন্সির প্রোজেনির ফ্রিকোয়েন্সি কত। কোশ্চেন বোঝাতে পেরেছি? দুটো প্যারেন্টের জেনোটাইপ দিলাম, দিয়ে বললাম একটা প্রোজেনির জেনোটাইপ দিয়েছি, অর্থাৎ অপত্যের জেনোটাইপ দিয়েছি, দিয়ে বলছি বলো এদের এই জেনোটাইপ সমন্বিত অপত্য হওয়ার সম্ভাবনা কত। মজাটা বুঝে গেছো? এবার তোমাদের প্রশ্ন হবে স্যার আমি তো এই ধরনের কোশ্চেন তো পাইনি, তাই তো? আমরা তো এরকম কোশ্চেন শিখিনি। একেবারে ইজি, সেম জিনিস, একটু মাথা খাটাবো। দেখো ক্যাপিটালে 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 ক্যাপিটালে, তাই তো? হ্যাঁ কি না? এখান থেকে যে প্রজেনেই তৈরি হোক, যে অপত্যই হোক, বাবার কাছ থেকে একটা ক্যাপিটাল এ পাবে, মায়ের কাছ থেকে একটা ক্যাপিটাল এ পাবে। আর কিছু পেতে পারে? পারে কি? পারে না। তোমাকে কি বলেছে? অপত্যটা ক্যাপিটালে ক্যাপিটালে থাকবে। তাহলে এটা হওয়ার পার্সেন্টেজ কত, কত ফ্রিকোয়েন্সিতে আসতে পারে? 100%। এর বাইরে কিছু হবে না। হতে পারে বাবার কাছেও ক্যাপিটালে ক্যাপিটালে আছে, তাহলে গ্যামেট কি তৈরি হবে? ক্যাপিটালে। মায়ের কাছেও ক্যাপিটালে ক্যাপিটালে আছে, গ্যামেট কি তৈরি হবে? ক্যাপিটালে। তাহলে যে অপত্যই হোক সে তো ক্যাপিটালেই হবে, ক্যাপিটালে ক্যাপিটালে হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে বাবার মায়ের কাছ থেকে এই ক্যাপিটালে কত হবে? 1, সবাই হবে, হ্যাঁ কি না? নেক্সট যাও, দেখো যদি বাবা ক্যাপিটালে স্মল বি হয় আর মা যদি স্মল বি হয়, এখানে প্রজেনি করকম হতে পারে, দুরকম হতে পারে। কি কি হতে পারে? ক্যাপিটাল পি স্মল বি, হ্যাঁ কি না? তোমাকে এখানে চেয়েছে কি ক্যাপিটাল বি স্মল বি কত হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তোমাকে চেয়েছে কি ক্যাপিটাল বি স্মল বি কত হবে। আমরা কি দেখছি যে ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল বি স্মল বি ক্রস করলে হয় ক্যাপিটাল বি স্মল বি হবে, নাহলে স্মল বি হবে। তাহলে ক্যাপিটাল বি স্মল বি কত হবে? হাফ হবে। যতগুলো অপত্য তৈরি হবে তার হাফ ক্যাপিটাল বি স্মল বি হবে। তাহলে প্রথমটা পেলাম 1, গুণ করবো গুণ হাফ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? সবাই বুঝেছ, হ্যাঁ কি না? নেক্সট দেখো, পরেরটা দেখো, ক্যাপিটাল সি স্মল সি। এখান থেকে কি হবে? ক্যাপিটাল সি একটা গ্যামেট, এখান থেকে স্মল সি একটা গ্যামেট। তাহলে যে অপত্যই তৈরি হোক সে ক্যাপিটাল সি স্মল সি জেনোটাইপের হবে, হ্যাঁ কি না? এখানে ক্যাপিটাল সি স্মল সি দেওয়া আছে, তাহলে এরকম কোনো অপত্য তৈরি হতে পারে? তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে? 0, হ্যাঁ কি না? তাই এবার আর আমার করার দরকার আছে? আমি যার সঙ্গে 0 মাল্টিপ্লাই করে অপশন কত আসবে। তাহলে এই জেনোটাইপের কি কোনো জীব তৈরি হতে পারবে? ক্লিয়ার? তোমাকে পুরোটা করতেই হবে না, তুমি এইটা ইন্টারপ্রিট করতে পারলেই তুমি অঙ্কটা নামিয়ে দিলে। বোঝাতে পারলাম? ইজ দ্যাট ক্লিয়ার? দেখো প্রথমটার জন্য কি ছিল 1, পরেরটার জন্য ছিল হাফ, সি এর জন্য এইটার পরে আমার দরকার আছে, কিন্তু যদি সি এর জন্য লেখা যেত হাফ হতো তাহলে আমার দরকার ছিল। ক্লিয়ার? তাহলে এই ধরনের ম্যাথামেটিক্স থাকলে পারা যাবে? পারবে তো? এর থেকে কঠিন নিতে আসবে না। সবাই বুঝতে পেরেছ? হাত তো লোকে বোঝনি,
যদি এই অঙ্কটা বুঝতে পারো, জেনেটিক্সের যে কোনো অঙ্ক করতে পারবে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফ প্রবাবিলিটি বেসড ম্যাথ। সবাই বুঝেছো? সো ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। এবার অসাধারণ একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো ডায়াগ্রামটা দিয়ে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ক্রোমোসোমাল অ্যারেঞ্জমেন্ট ইন মেটাফেজ 1 অফ মিওসিস 1 এক্সপ্লেন দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কোশ্চেনটা পড়েই মনে হচ্ছে যে ভয়ঙ্কর কোশ্চেন, কোশ্চেনটা পড়েই তুমি ছেড়ে দেবে, তাই তো? কোশ্চেনটা পড়েই মনে হচ্ছে না মাথা ঘুরছে, কি লিখেছে রে ভাই, এত কথা লিখেছে। এইরকম কোশ্চেন যখন আসবে প্রথমেই বলবো অ্যাটেন্ড করবে না। কি বললাম? মুখ খোলো। কেন? নেক্সট কোশ্চেনে চলে যাবে। দিস আর টাইম কিলিং কোশ্চেন, লাস্টে করব। যে কোনো পরীক্ষার কিছু স্ট্র্যাটেজি থাকে, এক্সামিনার এমন কোশ্চেন সেট করবে যেখানে কিছু কোশ্চেন থাকবে যেটা অ্যাটেন্ড করতে গিয়ে তুমি 20 মিনিট খয়ে নেবে। দিস আর দ্য স্কিলস। তুমি প্রচুর পড়াশোনা করে এসছো, জীবনে নিট পাবে না, কারণ তুমি 50 মানে তুমি 90টার মধ্যে 20টা কোশ্চেন করোনি। কেন? সামনের দিকে কিছু কোশ্চেন করতে গিয়ে তুমি দেখবে এরকম কোশ্চেন পাচ্ছ। ফার্স্ট পেজের কয়েকটা কোশ্চেন দেবে প্রচন্ড কঠিন, লাস্ট পেজের পেছনের দিকের কোশ্চেন দেবে প্রচন্ড কঠিন, মাঝখানগুলো একদম ইজি। সো যে কোশ্চেন তোমার মনে হবে একবার পড়ার পর আমি বুঝিনি, সেই কোশ্চেন সেকেন্ড টাইম ওইখানে পড়বে না। প্রথম থাম রুল বোঝা গেছে কি যায়নি? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমি এখানে যাচ্ছি না, এখানে আমি তোমাদের বোঝাবো তোমাদের ক্ষেত্রে। এবার যখন তুমি সব কোশ্চেন করে নিবে, দেন আবার ব্যাক করো, ওয়ে মারে গোল করে নিয়ে তারপর ব্যাক করবে, ঠিক আছে? আর একটা জিনিস, 99% শিওর হলে গোল করবে না। কি বললাম? 99% শিওর হলে গোল করব না, কারণ একটা নেগেটিভ মার্কিং মানে তুমি 1000 জনের পেছনে চলে গেলে। ডু গেট মাই পয়েন্ট? 100% শিওর হলে তবেই গোল করব। 99% শিওর যে এটাই হবে, প্রায় মনে হচ্ছে, মনে যেই হবে করবে না। এটা থাম রুল, নেগেটিভ মার্কিং আটকানো। ক্লিয়ার? এবার কোশ্চেনটা পড়ি। বলা হচ্ছে যে এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো মিওসিস 1 এর মেটাফেজ 1 এর ছবি। তাহলে মিওসিস 1 এর মেটাফেজ 1 মানে কি? আমরা জানি হোমোলোগাস ক্রোমোসোমগুলো পেয়ারিং করবে মেটাফেজ প্লেসে, হ্যাঁ কি না? এগুলো দেখো প্রত্যেকটাই হোমোলোগাস ক্রোমোসোম দেওয়া আছে, হ্যাঁ কি না? মেটাফেজ প্লেট দেখানো হয়েছে। কিন্তু এর সঙ্গে সেকেন্ড একটা কোশ্চেন জয়েন করা আছে। তাহলে সেল ডিভিশন এবং তোমার মেন্ডেলিজমকে দেখো জয়েন করা আছে। বলছে যে শুধু এই মেটাফেজ প্লেটকে শো করছে না, এই ছবিগুলোর মধ্যে কোনটা মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রকে প্রমাণ করে বা স্বাধীন বিন্যাস সূত্রকে নির্দেশ করে। দিস টাইপ অফ কোশ্চেন আর কল কনভার্জিং টাইপ কোশ্চেন। অর্থাৎ তুমি মেন্ডেলিজম করলে তোমাকে শুধু মেন্ডেলিজম থেকে কোশ্চেন দেবে, কোনোদিনই হবে না। তুমি এভলিউশন করবে, তার সঙ্গে মলিকুলার বায়োলজি ট্যাগ করে দেবে কোশ্চেনটায়। এখানে যেমন কি করা হয়েছে, সেল ডিভিশনের সঙ্গে জেনেটিক্সকে বা হেরিডিটিকে ট্যাগ করে দেওয়া হয়েছে। সো দিস কনভার্জিং কনসেপ্ট, দুটো তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট একটা কোশ্চেনে তোমাকে দেখাতে হবে। দিস ইজ নিড। সো যারা সিরিয়াস, হয়তো এই বছরেও যদি না পারো, আমি যে কোশ্চেনগুলো যেভাবে বলে যাচ্ছি পুরো সেশনটা শোনার পর আশা করব, ইফ আমি চাইবো তোমরা সবাই পাও, কিন্তু আইডিয়ালিজমের কথা বলে তো শুধু লাভ নেই, না পেলেও তোমরা শিখে যাবে কি করে পড়তে হয়। নিশ্চয়ই পরের বছর ক্র্যাক করে দিতে পারবে, যেভাবে বলছি যদি শেখো। দেখো এখন এইটা একই ক্রোমোসোমের দুটো ক্রোমাটিন, হ্যাঁ কি না? আমরা তাকে কি বলি? সিস্টার ক্রোমাটিন। সবসময় মাথায় রাখবে সিস্টার ক্রোমাটিনের প্রত্যেকটা লোক আছে সেম অ্যালিল থাকে। কি বললাম? তাহলে দেখো এখানে ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল বি স্মল বি আছে, হবে? হবে কি? সিস্টার ক্রোমাটিড তো হয় স্মল বি থাকবে, নাহলে ক্যাপিটাল বি থাকবে। তাহলে এটা ভুল, বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? অপশন দিতে দেখো এ বি, হবে? সিস্টার ক্রোমাটিড তো, দুটো অপশন বাদ, এমনি বাদ চলে গেল। 3 নম্বর দেখো, এখানে বি দেখাচ্ছে, এখানে স্মল বি দেখাচ্ছে, হবে? তিনটে বাদ, পড়ে রইলো কোনটা?
কোশ্চেনটা কঠিন, কোশ্চেনটা কঠিন, কোশ্চেনটা কনস্ট্রাকশন এমন করেছি যে তোমার দেখে মনে হচ্ছে এই কোশ্চেনটা আমাদের হবে না, হ্যাঁ কি না? কিন্তু তুমি পড়েছো সিস্টার ক্রোমাটিড কনসেপ্ট, পড়েছো কি পড়োনি? তুমি নন সিস্টার ক্রোমাটিড কনসেপ্ট পড়েছো? পড়েছি তো। একই সিস্টার ক্রোমাটিড মানে কি? সিস্টার ক্রোমাটিড মানে হচ্ছে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড। এবার ওই ক্রোমাটিড কি করে তৈরি হয়েছে? ওই একটা ক্রোমাটিডের যে ডিএনএ আছে সেইটাই রেপ্লিকেশন করে আরেকটা ক্রোমাটিড তৈরি হয়েছে। তাহলে ওর প্রত্যেকটা পয়েন্টের যা জিন আছে অপোজিট ক্রোমাটিডও সেম জিন থাকবে। এখানে যদি ক্যাপিটাল এ থাকে এখানে ক্যাপিটাল এ থাকতে বাধ্য, এখানে ক্যাপিটাল বি থাকলে এখানে ক্যাপিটাল বি থাকতে বাধ্য, এখানে স্মল এ থাকলে এখানে স্মল এ থাকতে বাধ্য, এখানে স্মল বি থাকলে এখানে স্মল বি থাকতে বাধ্য, হ্যাঁ কি না? এই কোশ্চেনটাকে আরো কঠিন করা যায় তোমাদের লেভেলে বলে আমি কোশ্চেনটাকে ইজি করে দিয়েছি। এই কোশ্চেনটা নেট পরীক্ষাতেও দেওয়া যেতে পারে, যেটা রিসার্চের জন্য, তখন অপশন আমরা আরো কঠিন করে দিতে পারি। তোমাদের লেভেলে এইটুকুন আইডেন্টিফিকেশন করতে পারলে আনসারটা করতে পারবে। বোঝাতে পেরেছি? তাহলে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড রেগুলার মুখস্থ করেছো। দেখো যে মুহূর্তে আমি অ্যাপ্লিকেশন বেস্ট করে দিলাম কোশ্চেনটা, তোমরা কোশ্চেনটা দেখেই ছেড়ে দিচ্ছ। ক্লিয়ার? নিট সম্বন্ধে ক্লিয়ারিটি আসছে? বোঝাতে পারলাম? বারবার তোমাদের দু চারটে কথা আমি বারবার বলবো, এনসিইআরটির বই পড়বে, তোমার পছন্দের মতন যে কোনো একটা টেক্সট বই পড়বে যার ভাষা তুমি সবচেয়ে ভালো বোঝো, হুএভার দ্য পাবলিশার্স ইজ, ক্লিয়ার? তার বাইরে কিছু পড়বে না, কঠিন ভাববে না। তোমার আইকিউর বাইরের কোনো কোশ্চেন সেট করা কোনোদিনই হবে না। যে কোনো পরীক্ষাতেই ছাত্রছাত্রীর যে আইকিউ লেভেল তার বাইরে কোশ্চেন সেট করা হয় না। যে নিতে 720 পাচ্ছে তার আইকিউ তোমার আইকিউর মধ্যে ডিফারেন্স নেই, সে টেকনিক্যালি তোমার থেকে বেশি সাউন্ড। ও এইভাবে পড়েছে, তুমি পড়োনি। তুমি এমসিকিউ সলভ করেছো, তুমি বিভিন্ন ইনস্টিটিউশনে ছুটছো, এখান থেকে ও এলএনএর মেটেরিয়াল জোগাড় করছে, তুমি আকাশের মেটেরিয়াল জোগাড় করছো, ও আরেকজনের মেটেরিয়াল জোগাড় করছে, ও পাথফাইন্ডারের মেটেরিয়াল জোগাড় করছে, শুধু মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে। একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক পড়বে, মোর দ্যান এনাফ। টিচারদের বিলিভ করো, স্কুলের শিক্ষকদের কাছে যাও যে স্যার আমি এই জায়গাটা পড়েছি, অসুবিধা হচ্ছে, আজকের দিনে এআই আছে, আছে তো ইউজ করো। কিন্তু আমি আবার একটা জিনিস বলি, এআই তোমার টিচার যত ভালো ব্যবহার করবে তুমি পারবে না। কারণ আমরা তো একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করেছি, আমরা জানি এআই কোথায় রং ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে। তোমাদের যদি সন্দেহ থাকে বইয়ের সঙ্গে মিলছে না, টিচারকে জিজ্ঞেস করো, মোবাইলটাকে ঠিক করে ইউজ করো, পৃথিবী এগোচ্ছে। আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি না আমি এআইকে ইউজ করবো না, আমি যদি আজকে দাঁড়িয়ে বলি যে আমি টেকনোলজি ইউজ করবো না, আমি পিছিয়ে যাব। যে ফিজিক্সের অঙ্ক করতে বা ম্যাথসের অঙ্ক করতে আমি বা স্যার আমাদের পরের এক সপ্তাহ অপেক্ষা করতে হতো আমার কোচিনে কখন সলভ হবে, তোমরা হাতের মুঠে করতে পারো, তো কেন তুমি সেটা ইউজ করবে না? কিন্তু উত্তরটা জানলে হবে না, উত্তরটাকে আমি বুঝেছি। এখন কনসেপ্টের যুগ, মেটেরিয়াল সবকিছু অ্যাভেলেবেল, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু পরীক্ষা ক্র্যাক হবে না। নেক্সট কোশ্চেন, এর পরের কোশ্চেনটা থেকে আমি বোঝাবো যে আমরা কিভাবে পড়বো। দেখো এইটাও একটা এইরকম কোশ্চেন তোমরা থার্ড সেমিস্টারে পেয়েছিলে, কতগুলো কোডন দেওয়া হয়েছিল, যে একটা মিউটেশন বলা হয়েছিল, বলা হয়েছিল কটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে, মাঝখানে একটা টার্মিনেশন কোডন দেওয়া ছিল, তাই তো? থার্ড সেমিস্টার দিয়েছিলে তো? এই কোশ্চেনটাই দেখো আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি থার্ড সেমিস্টারের থেকে নিট কোথায় কঠিন। চলো এটা তোমরা ট্রাই করো সবাই। ইফ এন আরএনএ of 999 bases codes for 333 amino acids and the base position 901 is deleted, the length become 988. How many codons will be affected? Question ভালো করে বুঝতে হবে। আমি কটা অ্যামাইনো অ্যাসিড এফেক্টেড বলিনি, কি বলেছি কোশ্চেনে? কোশ্চেন কি? ভেরি গুড। হাউ মেনি কোডনস উইল বি অল্টার্ড, মাথায় যাতে থাকে। পড়ছো কোশ্চেনে কোডন, মাথায় ঘুরছে অ্যামাইনো অ্যাসিড, তখনই ভুল উত্তর হবে। চলো দেখি, চেষ্টা করো, বেশি সময় দেবো না, 30 সেকেন্ড, কুইক ট্রাই করো। নশো 99টা বেসেস আছে, তাহলে ন্যাচারালি বুঝতে পারছি তিনটে বেস নিয়ে একটা কোডন, তাহলে ও 333 অ্যামাইনো অ্যাসিড কোড করবে। আমি বললাম 901 পজিশনে একটা ডিলিশন করেছি, ঠিক আছে? তাহলে বলো কটা কোডন অল্টার হবে?
কে বলবে? ভেরি গুড। কি করে পারলি? মোবাইল দেখে বলেছিস তো বাবা? বলতে হবে না, বস। বাহ, এই তো নিট পাওয়ার সম্ভাবনা আছে তো। কে বলেছে পাবি না? পাবি। ভেরি গুড। এইসব কোশ্চেনের উত্তর দিতে পারলে নিট কেন পাবি না? অবশ্যই পাবি। দেখো এবার যারা, দেখো তোমাদের সামনে তোমাদের একটা বন্ধু বসে আছে যে উত্তরটা বলছে, আর তোমরা ইন্টারপ্রিট করতে পারছো না। সিরিয়াসনেসটা এখানেই ভাবো। না বলতে পারাটা অপরাধ না, না শিখতে চাওয়াটা অপরাধ। তুমি যদি শিখতে না চাও ভাই, বেকার বসে আছো। আমরা অনেকেই অনেক কিছু জানি না, সবার লার্নিং ফ্রিকোয়েন্সি এক না। ও আমার থেকে অনেক বেশি, ওর আইকিউ। আমার আইকিউ অনেক কম। আমার আইকিউ কম যদি হয়, আমার মনে হয় আমাকে অনেক বেশি খাটতে হবে, কিন্তু আমি সেই খাটনিতেও রাজি না। স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্নটা পূরণ করার জন্য এফর্ট দিতে হবে। এফর্টটা দিতে না রাজি না রাখলে স্বপ্ন পূরণ কিভাবে হবে? স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সো দেখো, ডিলিশন কোথায় হয়েছে? 901-এ, তাই তো? 901-এ যদি ডিলিশন হয়, তাহলে প্রথম 900 খানা বেশ ঠিক আছে, একই না? তাহলে প্রথম 900টা বেশ ঠিক আছে, তাহলে কটা বেশ 900 মানে প্রবলেম তৈরি করলো? কটা বেসের প্রবলেম তৈরি হয়েছে বলো? আমার কটা বেস ছিল? 109 থেকে 999। তাহলে 99 খানা বেসে প্রবলেম দেখা দিয়েছে, হ্যাঁ কি না? আমি কি বলেছি? 991-এ গিয়ে আমি একটা মিউটেশন করেছি। তাহলে প্রথম 900টা তো আমার ঠিক আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? প্রথম 900টাই আমার ক্লিয়ার, যে আমার প্রথম 900টায় কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেম কত? 900-র পর থেকে। 900-র পর থেকে আমার কটা আছে? 999, মানে কটা হলো? 99টা, হ্যাঁ কি না? একটা কোডন কটা বেস নিয়ে তৈরি? তো 99কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে কটা কোডন অল্টার হবে? কঠিন কোশ্চেন। জানতে জানতে কি জানতে না? সবাই জানতে। পৃথিবীর বাইরে থেকে আনা কোশ্চেন, জাস্ট অ্যাপ্লিকেশন। কেন? তুমি ভাবতে চাইছো না, বা ভাবতে যেভাবে ভাবতে হয় ভাবতে পারছো না। এবার দেখো, এখান থেকে আমাদের স্ট্র্যাটেজি, নেক্সট স্ট্র্যাটেজি। আমি যখন জানলাম, আমি পরের কোশ্চেনটা থেকে দেখাবো যে 4টে অপশন যখন পড়ছো, 4টে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট, তাহলে 3টে অপশন ভুল। তুমি যখন এমসিকিউ সলভ করছো, আজকে থেকে তোমার কি কাজ হবে? লাস্ট 5-7 বছরের যে নিটের কোশ্চেন পেপার, 2016 থেকে আমরা কোশ্চেন পেপার নেবো, এমসিকিউ সলভ করবো। সলভ কিভাবে করবো? সলভ করতে গিয়ে একটা কারেক্ট আনসার পাবো, যে 3টে ভুল আনসার পাবো, যে রং অপশন, সেইগুলো সম্বন্ধেও ছোট ছোট করে ডিটেলিং করব। অর্থাৎ বাকি 3টে অপশন কেন ইনকারেক্ট জানবো, এবং টোটাল কোশ্চেনটার মধ্যে যদি এমন কোনো টার্ম পাই যে টার্মটা আমার আননোন, লেটস সে তুমি পেলে এন্ডোস্পার্ম, শস্য, দন্তস দন্ত ছয় ফলা, তুমি জানো না, ওর সম্বন্ধে তুমি বইতে এনসিআরটিটা প্রথম খুঁজবে যে ওর সম্বন্ধে কি আছে, ওইটুকুন আমার পড়ে থাকা দরকার। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার এনসিআরটি পড়তে গিয়ে তুমি দেখলে না আমার কনসেপ্টটা ক্লিয়ার হলো না, দেন তুমি নেট ইউজ করো। নেট ইউজ করার পরে তোমার মনে হয় আমার কনসেপ্ট ক্লিয়ার না, স্কুলের টিচারের কাছে যাও। উই আর রেডি টু হেল্প ইউ, কিন্তু তোমরা যদি না আসো আমরা কাকে পড়াবো? তোমার খিদে থাকলে তবে তো আমি পড়াবো। এই নিজেকে প্রিপেয়ার হয়ে টিচারকে কোশ্চেন থ্রো করো যে স্যার আমি প্রিপেয়ার, আমি আর এই জায়গায় প্রবলেম, জাস্ট সলভ ইট। চলো নেক্সট দেখো, এর পরের কোশ্চেন খুব ভালো কোশ্চেন একটা, স্যাটেলাইট ডিএনএ নাম শুনেছো? স্যাটেলাইট ডিএনএ সম্বন্ধে অনেক ভুলভাল ধারণা আছে। ব্যাপারটা এরকম যে ডিএনএ কে তো নর্মালি আমরা খালি চোখে দেখি না, বা দেখলেও সুতোর মতন দেখি। ডিএনএ কে আমরা কোয়ালিটেটিভ স্টাডি কি করে করি না, কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটেটিভ স্টাডি, একটা স্পেকট্রোমিটার বলে একটা আমাদের যন্ত্র আছে, তাতে একটা সলিউশন, একটা ছোট টিউব থাকে, টিউবের মধ্যে সলিউশন দেওয়া দিয়ে কম্পিউটারে দেখা হয়, গ্রাফ ওঠে, পিকটা যদি 260 nm সেট করা যায়, যদি তাতে যদি পিক দেখা যায় ধরে নেওয়া এটা পিওর ডিএনএ, ঠিক আছে? এখন এই রকম যখন আমরা ডিএনএ পিক নিতে যাই, অনেক সময় দেখা যায় কিছু ছোট 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 পিক পাওয়া যায়। বোঝা গেল? এরকম একটা বড় পিক পেলাম,
আর কিছু ছোট পিক পেলাম। দিস ছোট পিক রিপ্রেজেন্ট স্যাটেলাইট ডিএনএ। স্যাটেলাইট ডিএনএ মেন বৈশিষ্ট্য কি? একই সিকোয়েন্স বারবার রিপিট হয়। মানে ধরো লেটস সে এটিজিসি, এইটা 100 বার রিপিট হলো, তাহলে এটিজিসি 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 করে করে 100 বার রিপিট হলো। এই যখন সেম সিকোয়েন্স বারবার বারবার রিপিট হয় তাকে আমরা বলি রিপিটিটিভ সিকোয়েন্স, বাংলায় পুনরাবৃত্তি সজ্জাক্রম। বইতে লেখা আছে কিন্তু আমি বুঝিনি, হ্যাঁ কি না? এবার বোঝা গেল? ক্লিয়ার? তাহলে মেন ডিএনএতে কিন্তু রিপিটিটিভ সিকোয়েন্স কম। কোথায় রিপিটিটিভ সিকোয়েন্স বেশি পাবো বলো? ভেরি গুড, স্যাটেলাইট ডিএনএতে আমরা রিপিটিটিভ সিকোয়েন্স বেশি পাবো। এখন প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে স্যাটেলাইট ডিএনএ ইম্পর্টেন্ট কেন? প্রথম প্রশ্ন বলছে যে ইট কোডস ফর এনজাইম নিডেড ফর ডিএনএ রেপ্লিকেশন, ইট কোডস ফর প্রোটিন নিডেড ইন সেল সাইকেল, ইট শোজ হাই হেরিটেবল polymorphism consistent with an individual, it does not code for proteins in the same in all membranes of a population. এইগুলোর মধ্যে প্রথম জানবে স্যাটেলাইট ডিএনএ যেহেতু রিপিটেটিভ সিকোয়েন্স নিয়ে তৈরি। রিপিটেটিভ সিকোয়েন্স হেটেরোক্রোমাটিনের পার্ট। কার পার্ট? হেটেরো। ডিএনএ রেপ্লিকেশন বা আরএনএ ট্রান্সক্রিপশন তাড়াতাড়ি কোথায় হয়? ইউক্রোমাটিনে। তাহলে আমরা যখন এই কোডিং এর ব্যাপার পাবো স্যাটেলাইট ডিএনএ ডিসকাস করে দেবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার? রয়ে গেল ইট শোজ হাই ডিগ্রি অফ পলিমরফিজম। হাই ডিগ্রি অফ পলিমরফিজম মানে কি? মানে হচ্ছে আমরা প্রত্যেকে এখানে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, আমি আমার বাবার ছেলে মায়ের ছেলে, তুমি তোমার বাবা বা মায়ের ছেলে বা মেয়ে। দেখবে তোমার সঙ্গে তোমার বাবা মায়ের অনেক মিল আছে, কিছুটা বাবার মিল আছে, কিছু মায়ের মিল আছে, আছে তো? আবার তোমার কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে যেটা না বাবার সঙ্গে মেলে না মায়ের সঙ্গে মেলে। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে এই যে রিপিটেটিভ সিকোয়েন্স বলছি, এই রিপিটেটিভ সিকোয়েন্সের কিছু পার্থক্য থাকে যেখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালকে আলাদা করতে পারি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আমাদের ইউক্রোমাটিন পার্টের কিন্তু তত পরিবর্তন থাকে না। ইউক্রোমাটিন পার্ট স্পিসিস স্পেসিফিক। আমাদের হেটেরোক্রোমাটিন পার্ট বা স্যাটেলাইট ডিএনএ যে রিপিটেটিভ সিকোয়েন্স, সেখানে প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আছে। এই যে পরিবর্তন, এইটাকে তার ফলে কি হলো বলো? একই পিসেসের মধ্যে ওই পজিশনে অনেক রকম ভ্যারাইটি পাওয়া গেল। তোমার একরকম, আমার একরকম, ওর একরকম, ওনার একরকম, হ্যাঁ কি না? এই ঘটনাকেই বলা হয় পলিমরফিজম। একই পোর্শনের বিভিন্ন ভেদ আছে, বিভিন্ন রূপ আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে পলিমরফিজম কোথায় দেখা যায়? রিপিটেটিভ সিকোয়েন্সে দেখা যায়। আর স্যাটেলাইট ডিএনএ রিপিটেটিভ সিকোয়েন্স দিয়ে তৈরি। রিপিটেটিভ সিকোয়েন্স আর কোথায় পাওয়া যায়? রিপিটেটিভ সিকোয়েন্স আমাদের সেন্ট্রোমেরিক রিজিয়নে পাওয়া যায়। বোঝা গেল? টেলোমেরিক রিজিয়নে পাওয়া যায়। এইগুলো মাথায় রাখতে হবে। এবার প্রশ্নটা আমাদের তাহলে আনসার হচ্ছে অপশন 3। বোঝা গেল? কারোর অসুবিধা আছে? এই পরের কোশ্চেন দেখো, একটা জেল রান করা হয়েছে। তোমরা জেলের নাম শুনেছো? ইলেকট্রোফোরেসিসের নাম শুনেছো তো? কি করা হয়? একটা জেলের মধ্যে ডিএনএ দেওয়া হয়, ডিএনএ দিয়ে কি করা হয়? ইলেকট্রিক পাস করে দেওয়া হয়। কি হয়? যে ডিএনএ টুকরোগুলো মাইগ্রেট করে। আচ্ছা, এখানে বলতে পারবে এখানে স্টেনিং করার জন্য কোন কম্পাউন্ড ইউজ করা হয়? ডিএনএটা খালি চোখে তুমি দেখতে পাবে না, তার জন্য রং দিতে হবে। এই যে মাইগ্রেট করলো না, এটা তো আমাদের জন্য ডিফারেন্ট কালার করেছি। কালার এরকম হয় না, এটাকে দেখতে এরকম হবে। ঠিক আছে? অ্যাকচুয়াল ডিএনএ বাইন্ডিং এরকম হয়। তো আগে ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করা হতো, যেটা এনসিটিতে এখনো আছে। ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করলে কি হয়? ব্যান্ডগুলো অরেঞ্জ হয়, কমলা হয়। কিন্তু বর্তমানে ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় না। কেন? ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করে তোমাকে ইউভি লাইট ইউজ করতে হয় দেখার জন্য। ইথিডিয়াম ব্রোমাইড হাইলি কার্সিনোজেনিক, ক্যান্সার কজিং। সেই জন্য বর্তমানে অন্যান্য ক্রোমোজেনিক সাবস্টেন্স মানে যারা কালার প্রডিউস করতে পারে। এক্সাম্পল সাইবার গ্রিন, একটা রঞ্জক আছে, দেবে গ্রিন কালারের ব্যান্ড দেখাবে, ব্লু কালারের ব্যান্ড দেখাবে, এরকম ডিফারেন্ট এখন ডাই বেরিয়ে গেছে যেগুলো ক্যান্সারাস না, নন ক্যান্সারাস। বোঝা গেল? আগে ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করা হতো। পৃথিবী এগিয়ে গেছে। যেমন তোমরা পিসিআর এ পড়েছো ট্যাগ পলিমারেজ ব্যবহার করা হয়, পড়েছো তো?
বর্তমানে পিসিআর ট্যাগ পলিমারেজ ব্যবহার করা হয় না। কেন? ট্যাগ পলিমারেজে ডিএনএ প্রুফ রিডিং প্রপার্টি নেই। হাজারখানা বেস ঢোকানোর পর একটা ভুল করে, তার জায়গায় এখন কি করা হয়, অনেক মডার্ন পলিমারেজ বেরিয়ে গেছে, পিএফইউ পলিমারেজ বলে, টিথ পলিমারেজ বলে, যাদের ডিএনএ প্রুফ রিডিং প্রপার্টি আছে, ডিএনএ ভুল ইনসার্ট করে না। তো এইগুলোই তোমার জানার কাজ। চলো, এইখানে কোশ্চেনটা হচ্ছে 4 আননোন পার্সন আছে, 4টে আননোন পার্সন আছে। এটা মায়ের ডিএনএ ম্যান্ডিং, এটা ছেলের ডিএনএ ম্যান্ডিং। বলছে 4 আননোন পার্সন ক্লেম আ চাইল্ড ইন এ কোর্ট অ্যান্ড দ্য মাদার ইজ নট কোঅপারেটিং। মা বলছে না কে ওর হাজব্যান্ড, চারজনই বলছে এই বাচ্চাটা আমার। So DNA fingerprinting is applied using DNA from the mother, child and 4 petitioners. মায়ের কাছ থেকে মায়ের ডিএনএ নেওয়া হয়েছে, জেলে রান করা হয়েছে, বাচ্চার ডিএনএ নেওয়া হয়েছে, জেলে রান করা হয়েছে, 4 জন পিটিশনারের ডিএনএ নেওয়া হয়েছে, জেলে রান করা হয়েছে। না, বলা হচ্ছে আইডেন্টিফাই করো প্যাটার্ন দেখে যে কোন পার্সনটা এই বাচ্চাটার বাবা। চলো অবজারভেশন স্কিল দেখি, বলো। সি মানে পার্সন 3। কেন? একটু দাঁড়িয়ে বলো বাবা, জোরে বলো, একটু দাঁড়িয়ে বলো, আমি যাতে শুনতে পাই, সবাই শুনতে পায়। আমার গলা অমায়িক, লাস্ট পর্যন্ত পৌঁছাবে। তোমাদেরও গলাটা একটু অমায়িক করে বলো, আর উঠে বল না। ভুল বলাটাও খুব জরুরি সায়েন্সে। ইট ইজ, শোনো, বিজ্ঞান মানে হচ্ছে তোমার মনে জানতে হবে হোয়াই। যার মনে হোয়াই নেই সে বিজ্ঞান কোনোদিন বিজ্ঞানের ছাত্র হতে পারবে না। হাউ, কিভাবে, সেটা সবসময় তুমি জানবে না, সারা জীবন পড়ে আছে জানার, কিন্তু মনে হোয়াই, কেন হয়, এই প্রশ্নটা আসতে হবে। বলো। সেকেন্ড এটা থার্ড পার্সনের সঙ্গে কোথায় ম্যাচ করছে, দেখো চাইল্ডের সেকেন্ড ব্যান্ড এইটা, থার্ডের সঙ্গে কোথায় ম্যাচ করছে। বসো, দেখো আনসার কিন্তু ও ঠিক বলছে, কিন্তু আনসার ধরার প্যাটার্ন ভুল। এখানে ব্যান্ডিং গুলো খুব নেয়ার বলে তুমি ধরতে পারছো। এইখানেই হচ্ছে গল্প। এইটাকেই যদি আমি এইটা দিতাম তুমি কিন্তু বলতে পারতে না। যদি আমি এই ব্যান্ডিং অরিজিনাল ব্যান্ডিং প্যাটার্ন দিতাম বলতে পারতে না। ধরার নিয়ম কি, আমি এই জিনিসটাই বলছি, শুধু আনসার করে দিলে হবে না, আনসার তো ঠিক বলেছে, কিন্তু ওর ভাবনার প্যাটার্নটা ভুল। আমাকে কি করতে হবে, আমি আগে বাচ্চার ডিএনএ গুলো দেখবো। এইটা হচ্ছে বাচ্চার ডিএনএ ফ্র্যাগমেন্ট, দেখবো মায়ের সঙ্গে কোনগুলো মিলছে। যেটা মায়ের সঙ্গে মিলছে না সেই ব্যান্ডটা অন্য বাবার সঙ্গে মিলাবো। বুঝতে পেরেছি? তাহলে দেখো এই ব্যান্ডটা কি মায়ের সঙ্গে মিলেছে, হ্যাঁ কি না? তাহলে বাবার সঙ্গে মিলাবো। কার সঙ্গে মিলেছে? দেখো 2 এর সঙ্গে মিলছে, 3 এর সঙ্গে মিলছে। আমি ডিসাইড করতে পারবো? পারবো? পারবো না। নেক্সট ব্যান্ডে যাও, এইটা দেখো মায়ের সঙ্গে মিলেছে, এটা মায়ের সঙ্গে মিলেছে, এটা মায়ের সঙ্গে মিলেছে, কার সঙ্গে মিলেছে? 3 4-এর সঙ্গে মিলেছে। তাহলে দেখো 2 1 পয়েন্ট পেয়েছে, 3 2 পয়েন্ট পেয়েছে, 4 1 পয়েন্ট পেয়েছে, হ্যাঁ কি না? এবার চলে যাও, এইটা মায়ের, আর এর কোনো ব্যান্ডিং নেই। মজার কথা দেখো, অন্যান্য ব্যক্তির সঙ্গেও ব্যান্ডিং মিলেছে, মিলেছে তো। 2 এর সঙ্গে একটা ব্যান্ডিং মিলেছে, 3 এর সঙ্গে 2টো ব্যান্ডিং মিলেছে, 4 এর সঙ্গে একটা ব্যান্ডিং মিলেছে। ব্যান্ডিং কেন মিলেছে? আমরা তো হোমোস্পিসিস, সেম স্পিসিস তো। আমি যখন ডিএনএ কে কাট করলাম, হতে পারে যে ওই কাট পজিশনটা এরও যা এসছে এরও তাই এসছে। কিছু ব্যান্ডিং তো বিভিন্ন মানুষের সঙ্গে মিলবে, সেম স্পিসিস তো, আমরা তো আলাদা স্পিসিস না, কিন্তু ওর বাবা যে তার সঙ্গে তো ম্যাক্সিমাম ব্যান্ড মিলবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেনে আমরা কি করব, বাচ্চার ব্যান্ডের সঙ্গে প্রথমে কার ব্যান্ড মেলাবো বলো? মায়ের ব্যান্ড। মায়ের ব্যান্ড মেলানোর পর যে ব্যান্ড পড়ে থাকবো কার সঙ্গে মেলাবো? কার সঙ্গে? যারা সাসপেক্ট। কোন সাসপেক্টকে আনসার ধরবো? ভেরি গুড, যার সঙ্গে সব থেকে বেশি মিলবে। এর অর্থ এটা নয় যে অন্যের সঙ্গে মিলবে না, যার সঙ্গে। এই তো দেখো, বায়োটেকনোলজির ওয়ান অফ দ্য মোস্ট টাফ কোশ্চেন, এখানে বসে বসে তোমরা সলভ করে দিচ্ছ। আমি কি রকেট সায়েন্স শেখাচ্ছি? ইজ ইট রকেট সায়েন্স? সো লাইফ সায়েন্স কি খুব কঠিন? জাস্ট অ্যাপ্রোচ। তোমাদের সেশন স্টার্ট করার আগে বলেছিলাম তো আমি বেশি সময় নেব না।
মাত্র 10টা স্লাইড দেখাবো, 30টা স্লাইড আমার করার কথা, আগের দুটো সেশনে 20টা স্লাইড হয়েছে। একটু ইউটিউবে গিয়ে কাউন্সিলের ওয়েবসাইটে দেখো, তোমাদেরই মঙ্গল হবে। প্রত্যেক শিক্ষক, সামনে যিনি আমাদের ফিজিক্সের স্যার বসে আছেন, অসম্ভব ভালো শিক্ষক, প্লিজ গিয়ে দেখো, তোমাদের জন্য উনি অসম্ভব খাটেন। কিন্তু কি বলতো, অ্যাভেলেবেল হয়ে গেছে, তো তোমরা সেগুলোকে গুরুত্ব যদি না দাও, আজকে সেশনে এসে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে যদি একটু গুরুত্ব দিই আমাদেরই ভালো, আশা করি মনে হবে। চলো আমরা নেক্সট দেখি। দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম, যে যখন আমরা কোনো একটাকে কারেক্ট বলবো, অন্য তিনটে কেন ইনকারেক্ট সেইটা অ্যানালিসিস করে নেব। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা তোমাদের লেভেলে একটু টাফ, খুব ভালো কোশ্চেন। বলছে হুইচ রিজিয়ন অফ অ্যান্টিবডি মলিকিউল ইজ রেসপন্সিবল ফর বাইন্ডিং টু ফ্যাগোসাইট টু এনহ্যান্স ফ্যাগোসাইটোসিস। ভালো করে বুঝবে, বলা হয়েছে অ্যান্টিবডি মলিকিউলের কোন রিজিয়নটা ফ্যাগোসাইটিসের সঙ্গে যুক্ত হয় যাতে ফ্যাগোসাইটোসিস বাড়ায়। এখানে প্রথমেই বলে রাখি, আমরা যখন অ্যান্টিবডি পড়ি, প্রত্যেকে লাইট চেন হেভি চেন পড়ি, পড়ে আমরা কি করি, আমরা এপিটোপ পড়ি। এপিটোপ কার সঙ্গে অ্যাটাচ হয় বলো? অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডি প্যারাটোপের সঙ্গে জয়েন মানে অ্যাটাচ হয়, এইটুকুন আমরা পড়ি, তাই তো? কোশ্চেনটা কিন্তু তোমাকে কোথাও বলা হয়নি যে অ্যান্টিবডি মলিকিউলের কোন পার্টটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যাড হয়। বলেছে কি? বলিনি তো। কি বলেছি? যে কোন পার্টটা ফ্যাগোসাইটের সঙ্গে অ্যাড হয়। ফ্যাগোসাইট মানে অ্যান্টিজেনটা যখন অ্যাটাচড হয়ে গেল, অনেক মিডিয়াম আছে যে ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন সেল এক জায়গায় আসে, এসে ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে। ওই সেলগুলোকে বলা হয় ফ্যাগোসাইটস। তারা অ্যান্টিজেনটাকে ধরবে, গিলে নেবে, মানে তোমাদের ভাষায় বোঝাচ্ছি, হ্যাঁ, মানে একদম একদম বেসিক ভাষায় বোঝাচ্ছি, নিয়ে সেটাকে ধ্বংস করে দেবে। জাস্ট এইটুকুন ভাবো। তাহলে আমি কিন্তু কোথাও বলিনি যে অ্যান্টিবডি মলিকিউলসের কোন পার্টটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যাটাচড হয়। আমি বলেছি ফ্যাগোসাইটের সঙ্গে অ্যাটাচড হয়। এই জায়গাটা প্রথম আইডেন্টিফাই করতে হবে। বোঝাতে পেরেছি? তুমি উত্তর ভুল লেখো, আমার আপত্তি নেই, শিখবে তো। আমি কোথাও তো বলিনি যে অ্যান্টিজেনের সঙ্গে অ্যাটাচড হয়। অ্যান্টিজেনের সঙ্গে অ্যাটাচড হলে আমরা বলতো প্যারাটোপ, হ্যাঁ কি না? অ্যান্টিজেনের কোন অংশ? এপিটোপ অ্যান্টিবডি প্যারাটোপের সঙ্গে অ্যাটাচড হয়, ইয়েস অর নো? কিন্তু আমি কি সেটা জানতে চেয়েছি? তাহলে প্রথমেই অপশন 2 বাদ। আচ্ছা, ভেরিয়েবল রিজিয়নেই তোমার কি থাকে? প্যারাটোপ থাকে। তাহলে যদি প্যারাটোপ ক্যান্সেল হয়, ভেরিয়েবল রিজিয়ন ক্যান্সেল, হ্যাঁ কি না? প্যারাটোপ কোথায় থাকে? ভেরিয়েবল রিজিয়নে। তাহলে আমি যদি প্যারাটোপ আনসার না হয়, তাহলে এইটাও আনসার হবে না। এইভাবে আননোন কোশ্চেনের এলিমিনেশন করতে হয়। যারা ভালো স্টুডেন্ট, ভালো করে বুঝে নাও, কোনো একটি কোশ্চেনের অপশন এলিমিনেশন লজিক্যালি কিভাবে করব। আমি কনফার্ম প্যারাডক্স আনসার হবে না, কনফার্ম আমার, এইটা আমার বিদ্যা বুদ্ধি বলছে। প্যারাডক্সটা থাকে কোথায়? এই রিজিয়নে। যদি প্যারাডক্স আনসার না হয়, তাহলে এই রিজিয়নটা আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ অপশনে দেখো, হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়নে কখনো কেউ কারোর সঙ্গে যুক্ত হয়েছে বলেছে? দেখে মানে পড়েছো? হিঞ্জ রিজিয়নের কাজ কি? যে দুটো চেনকে জুড়ে রাখা, সে অন্য কোনো মলিকুলের সঙ্গে অ্যাটাচড হবে না। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল কনস্ট্যান্ট রিজিয়নের এফসি রিজিয়ন। এই এফসি রিজিয়ন সম্বন্ধে তোমাদের বেশি কিছু পড়ানো হয়নি। এফসি রিজিয়নটা কি? দ্য কনস্ট্যান্ট রিজিয়ন। এটাকে এফসির ফুল ফর্মটা হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইন। তুমি যদি অ্যান্টিবডিকে কেলাসে পরিণত করতে চাও, ওর এই পোর্শনটা কেলাসে কনভার্ট হতে পারে, সেই জন্য এই রিজিয়নটাকে এফসি রিজিয়ন বলা হয়। এফসি রিজিয়ন কোনটা? এই রিজিয়নটা হচ্ছে এফসি রিজিয়ন। এই এফসি রিজিয়ন কি করে? এই এফসি রিজিয়ন ফ্যাগোসাইটের সঙ্গে অ্যাটাচড হতে পারে। হয়ে কি কি করতে পারে? অনেকগুলো কাজ করতে পারে। ফোর্থ সেমিস্টারের কোশ্চেন ছিল যে অপশনাইজেশন, অ্যাগ্লুটিনেশন কোশ্চেন ছিল তো? এইটা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইনের কাজ। তারপর কমপ্লিমেন্ট বলে একটা জিনিস আছে, সেটাও এই এফসি রিজিয়নের পার্ট। হ্যাঁ হ্যাঁ, আমার 4:30 আগেই হয়ে যাবে। বোর্ড লাগছে? বোর্ড লাগছে না তো? ঘুম পেয়ে যাচ্ছে? বেচারা অনেক কষ্ট করে দূর থেকে এসছে। বোর্ড লাগলে বলিস, আমি তো বুঝতে পারছি না, আমি পড়াচ্ছি।
তো এই রিজিয়নটাই কিন্তু কি করে বিভিন্ন ফ্যাগোসাইটের সঙ্গে যুক্ত হয়। অপশনে যে কোনো অ্যান্টিবডি মলিকিউলসের একটা থাম্ব রুল মাথায় রাখবো, অ্যান্টিজেনকে অ্যাটাচ কে করে? প্যারাটোপ। ঠিক আছে, বাকি কাজগুলো রেগুলেট করে এফসি রিজিয়ন। মাথায় থাকবে? মাথায় থাকবে কি থাকবে না? শুধু তোমাকে যদি বলে অ্যান্টিজেন কোন জায়গায় অ্যাটাচ হয়, বলবো প্যারাটোপ। বাকি যে কোনো কাজ বলবো কোন রিজিয়ন কন্ট্রোল করে? এফসি রিজিয়ন। মনে থাকবে তো? নেক্সট একটা দারুণ কোশ্চেন, যে a researcher uses eco R1 to cut a plasmid vector and foreign DNA। দেখো eco R1 দিয়ে লেটস সে এটা একটা প্লাজমিড ভেক্টর, এটা একটা ফরেন ডিএনএ, দুটোকেই কাট করেছে। এখন প্রশ্নটা যে সেম এনজাইম ব্যবহার করার দরকার কি? আমি দুটো আলাদা আলাদা এনজাইম ব্যবহার করতে পারতাম। ইয়েস অর নো? প্লাজমিডটার জন্য একটা এনজাইম ব্যবহার করতাম, আর ফরেন ডিএনএর জন্য একটা আলাদা এনজাইম ব্যবহার করতাম। না করে সেম এন্ডোনিউক্লিয়াসকে ব্যবহার করার কারণ কি? কে বলবে? ভেরি গুড। ও কি বললো বুঝতে পারলি? দেখো, যখন সেম এনজাইম দিয়ে কাটবে তার কাট সাইড তো সেম, তার কাট যে সিকোয়েন্সে কাটবে সেটা সেম তো। তাহলে এই যে এইগুলোকে ওভারহ্যাঙ্গিং বলে। কি বলে? এইগুলো দেখ পরিপূরক ওভারহ্যাঙ্গিং। দেখ এই এটা এই টি এর সঙ্গে অ্যাটাচ হতে পারে, এই এটা এই টি এর সঙ্গে অ্যাটাচ হতে পারে, এই টিটা এর সঙ্গে অ্যাটাচ হতে পারে, এই টিটা এর সঙ্গে অ্যাটাচ হতে পারে। তাহলে সেম এনজাইম যদি দুটো জায়গায় আমি ইউজ করি, কমপ্লিমেন্টারি ওভারহ্যাঙ্গিং তৈরি হয়, অর্থাৎ পরিপূরক ওভারহ্যাঙ্গিং তৈরি হয়। এরপরে যখন আমি জুড়বো সেটা খুব ইজিলি জুড়তে পারে। এই সিকোয়েন্সগুলো এই সিকোয়েন্সটার সঙ্গে এই সিকোয়েন্সটা যদি আলাদা হতো, জুড়তে পারতো? বুঝতে পারলাম? তাহলে কেন করে না? ওরা যাতে ওদের জোড়াটা ইজি হয়, ওরা যাতে ইজিলি জুড়তে পারে। কেন ইজিলি জুড়তে পারে? সেম এনজাইম কি করে? সেম কমপ্লিমেন্টারি পরিপূরক ওভারহ্যাঙ্গিং তৈরি করে। ওভারহ্যাঙ্গিং মানে দরজার জানলার মতো এরকম ঝুলে থাকা। দেখ এই সিকোয়েন্সটা হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে আছে, বাকি কোনো হাইড্রোজেন বন্ডে এরা ঝুলে আছে, এইটাকেই বলা হয় ওভারহ্যাঙ্গিং। ঠিক আছে? আর এইরকম কাটকে বলা হয় স্ট্যাগার্ড কাট। কি বলা হয়? স্ট্যাগার্ড কাট। আর যদি এইরকম ওভারহ্যাঙ্গিং না পেতাম, যদি কোথাও ওভারহ্যাঙ্গিং না পেতাম, তখন আমরা বলতাম ব্লান্ট কাট। তাহলে একই এনজাইম কেন আমি ইউজ করছি? যাতে পরিপূরক কি পাই? পরিপূরক ওভারহ্যাঙ্গিং পাই, যাতে এরা সহজে আটকাতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? এর পরের কোশ্চেন দারুণ একটা কোশ্চেন, বুদ্ধি থাকলে কিন্তু উত্তর দেওয়া যাবে। দেখ বলছে যে why are insulin chain A and B produced separately in E. coli rather than producing complete insulin directly? বায়োটেকনোলজিতে যখন পড়েছিস নিশ্চয়ই দেখেছিস না, ইনসুলিনের এ জিন, ইনসুলিন বি জিন, আলাদা আলাদা করে এ পলিপেপটাইড বি পলিপেপটাইড তৈরি হয়েছে, পরে সায়ানোজেন ব্রোমাইড দিয়েছি, দিয়ে জয়েন করিয়েছি। হ্যাঁ কি না? এবার দেখ এইটা না করে যদি আমি একসঙ্গে দুটো চেন তৈরি করতাম, তাহলে তো সায়ানোজেন ব্রোমাইড টোমাইড দিয়ে যুক্ত হতো না, খাটনি কমতো তো, পয়সা কম লাগতো। তাহলে কেন সেটা করা সম্ভব নয়? কে উত্তর দিবি? দেখ প্রথম অপশন হচ্ছে ই কোলাই ক্যান নট ট্রান্সলেট ইউক্যারিওটিক এমআরএনএ ইনটু introns, containing introns. Human proinsulin contains C peptide which E. coli cannot remove. Separate chains avoid this post-translational processing. Bacterial ribosome cannot synthesize protein longer than 50 amino acids, and disulfide bond cannot properly form in bacterial cell if proinsulin is made. এই চারটে অপশন আছে, কোশ্চেন একটু টাফ। কি হতে পারে? বুদ্ধি খাটা। বি, এটা দুই, কোনটা? ই। এক দুই তিন চারের মধ্যে বল, অপশন বল। বাবা আমি শুনতে পাচ্ছি না, জোরে বল, একজন উঠে বল। 2 নম্বর অপশন। কেন? বল বল, কে বলছিস বল, উঠে দাঁড়া, বল জোরে বল। বস, দেখ আবার দেখো, এই ক্ষেত্রে আনসার ঠিক দিচ্ছে, তার লজিক ঠিক না।
এই কোশ্চেন যদি আরেকটু কঠিন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আনসার খুঁজে পাবে না। আচ্ছা, জিন এক্সপ্রেশন আমরা যে পড়েছি, সেন্ট্রাল ডগমা পড়েছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, প্রসেসের নাম কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন। আচ্ছা, এর মাঝখানে কোনো জায়গায় কি রেগুলেশন হয়? হয়। এই যে তিনটে স্টেপ বললাম, এছাড়া কোনো জায়গায় জিন রেগুলেশন হয়? কোথায় কোথায় হয়? প্রথম এর মাঝখানে কোথায়? পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং, রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশনের পরে পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং হয়, হওয়ার পর ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশনের পরেও কিন্তু একটা পরিবর্তন হয় যেটা জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করতে পারে, হুইচ ইজ নোন অ্যাজ পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং। যদি এই ইনসুলিনটাকে একসঙ্গে তৈরি করা হতো তাহলে সি পেপটাইড তৈরি হতো। সি পেপটাইডটাকে বাদ দেওয়ার মতন এনজাইম ইকোলাইতে নেই, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ডাইরেক্টলি ডাইসালফাইড বন্ড তৈরি করার জন্য যে মেকানিজম দরকার, দ্যাট ইজ পোস্ট ট্রান্সলেশনাল মেকানিজম, ট্রান্সলেশন হওয়ার পর মেকানিজম, এইরকম কোনো মেকানিজম প্রোক্যারিওটসে নেই। অর্থাৎ ট্রান্সলেশনের পরে আবার কোনো চেঞ্জ করব, এইরকম চেঞ্জিং মেকানিজম ইকোলাই তো প্রোক্যারিওটস। ইউক্যারিওটসে আছে কিন্তু প্রোক্যারিওটসে নেই। ইউক্যারিওটসে পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং এর একটা এক্সাম্পল কি জানিস? প্রোটিন ফোল্ডিং পড়েছিস না? প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার পড়েছিস তো? এই প্রোটিন ফোল্ডিং গুলো হচ্ছে সব পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং, যেটা প্রোক্যারিওটসে থাকে না। ক্লিয়ার? এই দুটো কারণের জন্য কিন্তু ডাইরেক্ট কখনোই আমরা হিউম্যান ইনসুলিন তৈরি করতে পারি না। কেন? প্রথম পয়েন্ট হচ্ছে সি পেপটাইডকে সরাতে পারে না ইকোলাই, সেই কোনো উৎসেচক নেই। আর সেকেন্ড পয়েন্ট, পোস্ট ট্রান্সলেশনাল প্রসেসিং করার মতো কোনো মেকানিজম প্রোক্যারিওটস অর্থাৎ ইকোলাইতে নেই। ক্লিয়ার? বোঝা গেছে? আমার কাছে সময় নেই বলে অন্যান্যগুলোকে বাদ দিয়ে দিয়ে বলতে পারছি না। নেক্সট একটা দারুণ কোশ্চেন, বিটি টক্সিন নাম শুনেছিস? কাকে মারে? ব্যাসিলাস থুরিনজিনসিস থেকে পাওয়া গেছে। কাকে মারে? পতঙ্গ পেস্টকে, হ্যাঁ কি না? নিমাটোডাল। এবার দেখ, এই যে ইনসেক্ট পেস্টকে যে বিটি কটন মারে, আমি তো প্লান্টে দিচ্ছি, প্লান্টের বিটি কটন। বিটি কটন মানে কি? তুলো তো। এবার এই যে বিটি জিনটা যে তুলোর গাছে দিয়েছি, এই বিটি জিনটার জন্য কি হবে? টক্সিন তৈরি হবে তো। ও যেমন ইনসেক্টকে মারবে, গাছেরও তো ক্ষতি করা উচিত, হ্যাঁ কি না? বোঝা গেল? যেমন আমাদের আমাদের স্টমাকে HCl তৈরি হয় তো, অ্যাসিড তৈরি হয় তো, ওই অ্যাসিড তো আমাদের স্টমাকটাকে জ্বালিয়ে দেওয়ার কথা, দেওয়ার কথা তো। স্টমাক, আমাদের স্টমাক কি জ্বালিয়ে দেয়? কেন? কেন জ্বালিয়ে দেয় না কেন? হ্যাঁ, প্রথম একটা পয়েন্ট বললো যে মিউকাস লেয়ার আছে, মানে শ্লেষ্মার একটা স্তর আছে, ওখানে কিছু সেলস আছে যে সেল মিউকাস তৈরি করে, সে মিউকাস আবরণী নিয়ে আছে। আর আর কোনো পয়েন্ট জানা আছে? অন্তত এইটুকুন জানলেও তোদের লেভেলে চলবে, একটা মিউকাস স্তর আছে, এইটুকুন চললেও চলবে, যেটা সমাজটাকে সুরক্ষা প্রদান করে। ঠিক সেরকম তুই আমাকে বল যে এই টক্সিনটা তো প্লান্টেও তৈরি হচ্ছে, তাহলে এই টক্সিন যদি ইনসেক্টের ক্ষতি করতে পারে, ও তো প্লান্টেরও করবে নর্মাল, তাই তো বলে। কোশ্চেনটা যে প্লান্টকে কেন ক্ষতি করছে না, অপশন কি? প্লান্ট সেল ল্যাক প্রোটিওলাইটিক এনজাইম দ্যাট activate protoxin. Plant cells do not have the alkaline pH required to toxin activation. The toxin requires specific receptor present only in the insect gut epithelium. All of the above. কি হবে বল? বল, কে বলবি? অপশন 3। আর আমি আগেরটাই বলেছিলাম যে যদি একটু না ভেবে উত্তর বলা হয় তাহলে কি হবে? তোমার সবগুলোই কিন্তু গন্ডগোলের জায়গায় চলে যাবে। দেখ, তুই আমাকে বললি অপশন 3, দ্য টপ অপশন কে 2 বললি কি 3? অপশন 2 যারা বলিস তারা ঠিক। 2 কেন? দেখ, কেন হচ্ছে, এই যে ইনসেক্ট আছে, এই যে ইনসেক্টের
যে খাদ্যনালী আছে, তোরা দেখ এনজাইমের একটা কনসেপ্ট পড়েছো, প্রত্যেকটি এনজাইম নির্দিষ্ট পিএইচে কাজ করে, পড়েছে না এনজাইমের প্রপার্টি? দেখ সেখানে এইখানে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই। এই যে টক্সিনটা আছে ঠিক ওই রকম এনজাইমের মতন কাজ করে। কিরকম কাজ করে না, যদি অ্যালকালাইন পিএইচ থাকে অর্থাৎ ক্ষারীয় পিএইচ হয়, তবে এই প্রোটক্সিনটা টক্সিনে কনভার্ট হয়ে ইনসেক্টকে মারতে পারে। কি করে মারে না, ইনসেক্টের দেহে ছোট ছোট পোর তৈরি করে দেয় এবং জল ঢোকে ইনসেক্টের মানে দেহে অভিশ্রবণ চাপ বাড়িয়ে দেয় এবং ইনসেক্টটা নষ্ট হয়ে যায়। কিন্তু প্লান্টের ক্ষেত্রে এইরকম অ্যালকালাইন পিএইচ পাওয়া যায় না প্লান্ট সেলে। ঠিক আছে, প্লান্ট সেলে যদি অ্যালকালাইন পিএইচ না পাওয়া যায়, ওই প্রোটোটক্সিন মানে কি, টক্সিনের আগের স্টেজ। যেমন আমাদের দেহে যত জিন আছে সব জিনই কিন্তু ক্যান্সার করতে পারে, কিন্তু করে কি? সেই জন্য আমাদের জিনগুলোকে বলা হয় কি জিন বলা হয়? প্রোটো অঙ্কোজিন। প্রত্যেকটা জিনের ক্যাপাবিলিটি আছে ক্যান্সারাস জিনে কনভার্ট হওয়ার, কিন্তু হবে না কেন? এই জিনগুলো আমাদের দেহে মেটাবলিক অ্যাক্টিভিটি রেগুলেট করে। ঠিক আছে, ঠিক সেরকম দেখ এদের ক্ষেত্রে প্লান্টে যেহেতু এই অ্যালকালাইন পিএইচ পাওয়া যায় না, এরা কখনোই টক্সিনটাকে করতে পারে না। আর আমার লাস্ট কোশ্চেন, a population of deer show exponential growth initially but stabilizes when reach 1,000 individual. Food availability can support 188 deer. What does the value 1500 represent and what happen if 200 more deer migrate into population? এই উত্তরটাকে দিতে পারেনি। এইটা খুব সিম্পলিফাইড ভাবে বলে দিচ্ছি, একটা জিনিস জেনে রাখ, তোদের অনেক তাড়া আছে। দুটো কনসেপ্ট জেনে রাখো, একটাকে বলে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি কার হয়? ক্যারিং ক্যাপাসিটি এনভায়রনমেন্টের হয়, কোনো স্থানের ক্যারিং ক্যাপাসিটি হয় না, ইকোসিস্টেমের ক্যারিং ক্যাপাসিটি হয় না। ক্যারিং ক্যাপাসিটি পরিবেশের হয়, এনভায়রনমেন্টের হয়। তাহলে এনভায়রনমেন্ট, একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট ম্যাক্সিমাম যতগুলো অর্গানিজমকে বাঁচতে সাহায্য করবে সেটাই তার ক্যারিং ক্যাপাসিটি। আর বায়োটিক পোটেনশিয়াল কাকে বলে, এই দুটো কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার নেই। প্রকৃতপক্ষে কি আমাদের কাছে খাদ্য আর বাসস্থান তো সীমিত, সেই জন্য যে কোনো পরিবেশ একটা নির্দিষ্ট সংখ্যক জীবকে ধারণ করতে পারে। লেটসে এই হলটাতে আমরা 100 জনকে বসাতে পারবো, 100 জনের বেশি হলে আমরা ঢুকতে দিতে পারবো? বলবো ভাই বাইরে যাও। তাহলে এই আমি হলের রেসপেক্টে যদি ভাবি এই পরিবেশে 100 জনকে ধারণ করতে পারে, তাহলে এই পরিবেশের ক্যারিং ক্যাপাসিটি 100। ক্লিয়ার? কিন্তু এরকম যদি হতো যে আনলিমিটেড বাচ্চা ঢোকানো যেত, অর্থাৎ খাদ্য আর বাসস্থান লিমিটেড নয়, আনলিমিটেড, তখন আমরা বলতাম ওই এনভায়রনমেন্টের বায়োটিক পোটেনশিয়াল আছে। কি আছে? তাহলে বায়োটিক পোটেনশিয়াল কনসেপ্টটা কোথায় অ্যাপ্লিকেবল? যেখানে খাদ্য আর বাসস্থান অসীমিত অর্থাৎ আনলিমিটেড। আর ক্যারিং ক্যাপাসিটি কনসেপ্টটা কোথায় অ্যাপ্লিকেবল? যেখানে খাদ্য আর বাসস্থান সীমিত। খুব ছোট্ট সময়ের মধ্যে এর বাইরে কিছু বলা যেত না। প্রত্যেকটা অপশন অ্যানালিসিস করে পড়ো, প্রত্যেকের ভালো হোক। আমি রামকৃষ্ণ মিশনের মহারাজদের কাছে অসম্ভব আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে আসার এবং আপনাদের মতন কিছু ময়ূরের সামনে বক্তব্য রাখার জন্য। তোমাদের প্রতি আমার অসীম ভালোবাসা রইল। জীবনে সুপ্রতিষ্ঠিত হও, খুব ভালো রেজাল্ট করো, আর একটু কনসেপ্টুয়ালি পড়ো। আমি বিশ্বাস রাখি প্রত্যেকে কোনো না কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করবে। তোমরা সবাই ভালো থাকো।